ইউএসএ তে হচ্ছে গিয়ে টোটালি ডিফারেন্ট। আবার ওরা হচ্ছে গিয়ে আপনি প্রফেসর মেইল করে অথবা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে ফান্ডিং পেতে পারেন। সো আমি এখানে আগেই বলে দিচ্ছি, আমি টোটালি ইউএসএ টা নিয়ে বলবো, কারণ ইউরোপেরটা নিয়ে বলতে গেলে টোটাল আলাদা একটা সেপারেট অংশ। আমি যদিও দুই জায়গায় ট্রাই করেছিলাম, যার কারণে আমার নলেজ ইউএস ইউরোপ সব জায়গায় একটু একটু আছে যে কিভাবে কি করা যায়। সো আমি আজকে ইউএসএ যে কিভাবে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়, ফান্ডিং পাওয়া যায়, এটা নিয়ে আলোচনা করব। তো সবার আগে জানতে হবে হচ্ছে গিয়ে ফান্ডিং। ইউএসএ হচ্ছে কি দুই ধরনের ফান্ডিং থাকে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ আর একটা হচ্ছে স্কলারশিপ বা ফেলোশিপ। অ্যাসিস্ট্যান্টশিপ যেটা, সেটা কিন্তু আপনাকে নর্মালি কাজ করতে হবে, তারা ফান্ড দিবে, সাথে হচ্ছে কি আপনার কাজ করতে হবে। এখানে যারা, এখানে দুই ধরনের অ্যাসিস্ট্যান্টশিপ আছে, একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। তো যারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ তাদের হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্টে হয়তো কোনো সুপারভাইজার একটা কোর্স আছে, তাকে কোর্সে অ্যাসিস্ট করতে হয়, দু একটা লেকচার দিতে হইতে পারে ক্লাসে, অথবা তার আহ, যে খাতা দেখা অর্থাৎ মার্কস দেওয়া বা টুকিটাকি যে কাজগুলো, ওইগুলো ওই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যারা তারা করে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে গিয়ে আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমার প্রফেসরের আন্ডারে যদি কোনো ফান্ড থাকে অর্থাৎ কোনো প্রজেক্ট থাকে, হয় তিনি ওই প্রজেক্টের আন্ডারে আমাকে দিতে পারেন যে আমার এই কাজটা করে দাও, অথবা আমার যে পিএইচডি, জানি আমার যে পিএইচডি ওই ফান্ডটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট জায়গা থেকে আসে, অর্থাৎ অন্য একটা প্রজেক্টে থাকে। ওই আমার টোটাল পিএইচডি কাজটা করাই হচ্ছে গিয়ে আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ভিতর পড়তেছে। আমার যে সুবিধা হচ্ছে গিয়ে আমার আলাদা করে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, আমি আমার পিএইচডি কাজ করতেছি, যেটা হচ্ছে অলরেডি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউন্ট হচ্ছে, আমার এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। তবে অনেক জায়গায় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আপনি এক প্রজেক্টে কাজ করতেছে, আপনার পিএইচডি অন্য প্রফেসরের কাজ অনুযায়ী হয়তো বলতে পারে যে তুমি আমার এই কাজটা অ্যাসিস্ট করো, সো এটা করা লাগতে পারে। এখন এই টিচিং অ্যাসিস্ট্যান্ট আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের যে স্যালারিটা, এটা হচ্ছে কি আপনার ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করে। অর্থাৎ আপনি যে লোকেশনে থাকবেন, দেখা যায় আপনার ফ্লোরিডাতে আছেন, ফ্লোরিডাতে থাকলে আপনার ওখানে কস্ট বেশি, সেই অনুযায়ী ওখানে অ্যাসিস্ট্যান্টশিপটা দেওয়া হয়। আবার ধরেন আমি ওকলাহোমায় এখানে আসছি, আমাদের এখানে কস্ট কম, ওইভাবে। মেইন কথা, অনেকে বলতে পারে যে আমি হচ্ছে গিয়ে মাসে $3,000 পাই অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে, আর অন্য আর একজন বলতে পারে আমি মাসে মাত্র 1700-1800 পাই। সো এইটা দেখে আপনারা মনে করবেন না যে $3,000 পাই বলে সে মনে হয় অনেক টাকা পাচ্ছে, আর 1700 পাচ্ছে বলে অনেক কম পাচ্ছে, তা না। এটা হচ্ছে কি আপনার ভ্যারি করে স্টেট অনুযায়ী, স্টেটের যে খরচ ওই হিসাবে ওরা অ্যাসিস্ট্যান্টশিপটা দেয়। তবে যে অ্যাসিস্ট্যান্টশিপ অ্যামাউন্টটা দেয়, এটা ডিসেন্ট। আপনি ভালোভাবে চলতে ফিরতে পারবেন, নিবেন আপনার যদি একটু বাচ্চা বা ওয়াইফ এদের নিয়েও মোটামুটি থাকা সম্ভব। সো অন্য ইউরোপের যে স্কলারশিপ গুলো থাকে ওইগুলো থেকে আপনি হয়তো সেভ করতে পারবেন না, কিন্তু এখান থেকে চাইলে সেভ করা সম্ভব। আর এখানে অবশ্যই এই অ্যাসিস্ট্যান্টশিপে কাভার করা হচ্ছে গিয়ে আপনার টিউশন ফি, যেটা ওটা কাভার করে। আর অন্যান্য ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে টোটাল আলাদা কিছু ফি নিয়ে, ফি আছে, যেমন আছে ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার ফি, দেন স্পোর্টস ফি, ছোটখাটো কিছু ফি আছে, ওইটা হয়তো আপনার দেওয়া লাগতে পারে। সো খুবই কম, হয়তো মাসে হয়তো আপনার $300 মতো বা $200, এটা ইউনিভার্সিটিতে ভেরি করে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে ওটাও দেওয়া লাগে না, টোটালি সব কিছুই আপনার ফি, টিউশন ফি প্লাস অন্য এক্সট্রা ফি সব ফ্রি। তার সাথে আপনার স্টাইপেন্ড দিবে, যেটা দিয়ে আপনি হচ্ছে থাকা খাওয়া চলা যেগুলো করবেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপও সেম। আর স্কলারশিপ বা ফেলোশিপ হচ্ছে গিয়ে টোটালি ডিফারেন্ট, এখানে আপনার কোনো কাজ করতে হবে না। যদি আপনি এই কোনো স্কলারশিপ বা ফেলোশিপ পান, তাহলে জাস্ট আপনি আপনার পড়ালেখা করবেন, কোনো কাজ করতে হবে না, নাথিং। এটা আপনার উপর নির্ভর করে। তবে এইগুলো পাওয়া খুবই টাফ, বিশেষ করে ইউএসএ তে খুবই টাফ, কারণ ইউএসএ তে সেন্ট্রাল স্কলারশিপ শুধুমাত্র আমার যত জানা আছে ফুল ব্রাইটই দেয়। আর ফুল ব্রাইট স্কলার পাওয়া খুবই টাফ। আর ডিপার্টমেন্ট থেকে যে অ্যাওয়ার্ড গুলো বা ফেলোশিপ গুলো দেয়, ওগুলো কখনো ফুল কাভার করে না নর্মালি, ওটা কিছু অংশ কাভার করে। অর্থাৎ আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেনও, আপনি চাইলে ডিপার্টমেন্ট থেকে ফেলোশিপও নিতে পারেন বলে বা অ্যাপ্লাই করে, আপনি যদি মনে হয় যে আপনাকে যোগ্য, তাহলে ওইটা আপনার এক্সট্রা বেনিফিট। কিন্তু নর্মালি আমরা যারা ইউএসএ তে আসি তারা ওই অ্যাসিস্ট্যান্টশিপের ভিতরে আসি, অর্থাৎ টিচিং আর রিসার্চ, টিএ বা আরএ বলে, এই দুইটার ভিতরে আমরা আসার ট্রাই করি। এখন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো লাগে, সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, আর স্টেটমেন্ট অফ পারপাস। এখানে হচ্ছে কি আপনি আপনার রিসার্চ গোল কি, ফিট কি, আপনার ছোটখাটো ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। আর আপনি স্টেটমেন্ট পারপাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফান্ডিং এর বিষয়, যখন আপনি অ্যাপ্লাই করতেছেন এটা সব ইউনিভার্সিটি লাগবে হয়তো। বা কেউ বলে যে স্টেটমেন্ট অফ পারপাস, কে বলতেছে যে
রিসার্চ স্টেটমেন্ট বা এরকম নামের নামের ভেরিয়েশন থাকতে পারে, অথবা পার্সোনাল স্টেটমেন্ট অনেক জায়গায় বলে, পার্সোনাল স্টেটমেন্ট বলে, নামের ভেরিয়েশন থাকতে পারে। কিন্তু এটা মোটামুটি মেইনলি হচ্ছে কি আপনার রিসার্চ গোল কি, আপনি কি করতে চান, আপনি কেন এখানে অ্যাপ্লাই করছেন, আপনি কেন মেইনলি একটা গুড ফিট এই প্রোগ্রামের জন্য, এইটা নিয়ে লেখা। এটা সাধারণত 1 পেজ বা 1.5 পেজ হয়, বা কোথাও ইউনিভার্সিটি গাইডলাইন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওদের এসওপি বা পার্সোনাল স্টেটমেন্টে কত পেজের লিমিট দিচ্ছে, কত ওয়ার্ড লিমিট দিচ্ছে, এগুলো দেওয়া থাকে। নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার 2 পেজের একটা এসওপি, এটা স্ট্যান্ডার্ড। যদি কোথাও না দেওয়া থাকে, কোনো ইউনিভার্সিটি গাইডলাইন দেখেন দেওয়া নাই, জাস্ট বলছে এসওপি লেখেন, সো আপনি 2 পেজের দিলে এনাফ। আর তা না হলে কোনো ইউনিভার্সিটি যেটা বলে যে জাস্ট আপনি 500 ওয়ার্ডের ভিতরে, এটা 1 পেজের ভিতরে করতে হবে। তো আপনি চাইলে বড় করা সম্ভব, কিন্তু যখন ছোট করতে যাচ্ছেন তখন জিনিসটা খুবই টাফ হয়ে যায়। সো ছোট করতে হলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা আমার বলা উচিত, এগুলা খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। আর স্টেটমেন্ট অফ পারপাস যদি আপনারা প্ল্যান করেন যে ইউএসএ তে অ্যাপ্লাই করবেন, আপনারা অনেক আগে থেকে এটি করা শুরু করেন। ধরো আপনি চিন্তা করছেন সামনে ফলে, অর্থাৎ সামনে জানুয়ারির ভিতরে আমি অ্যাপ্লাই করব এবং আগস্টে আমি চলে যাব। তো জানুয়ারির ভিতরে, জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে হলে আপনার এখন তো জুন, এখন শুরু করে দেবেন, অথবা এরও আগে শুরু করা উচিত। শুরু করে দিয়ে আপনি জাস্ট লেখা শুরু করবেন, লিখবেন, লিখে এইটা হচ্ছে কি আপনি কাগজে রিভিউ করাবেন, যে একটু 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 দেখেন, যে হয়তো বা বিদেশে আছে অথবা কোনো প্রফেসর আছে তাকে দিয়ে রিভিউ করাইলেন যে ঠিক আছে কিনা। আর এই ক্ষেত্রে আপনারা একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে শাবাস ফাকিবাজ আই থিঙ্ক, হ্যাঁ, ওদের চ্যানেলটায় হচ্ছে কি আপনারা একটু গাইডলাইনটা নিতে পারেন, জাস্ট গাইডলাইন, যে কিভাবে কি করলে ফান্ডিং পাওয়াটা ইজি হবে বা স্ট্যান্ডার্ড হবে। আমি ওদেরটা ফলো করছিলাম। আহ, এটা খুবই ভালো, আপনারা দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে পরবর্তী যে লেটার অফ রিকমেন্ডেশন, এটা সাধারণত 3 জনের লাগে পিএইচডির জন্য, আর মাস্টার্সের জন্য আই গেস 2 জন লাগে। আসলে রেকমেন্ডেশন লেটারটা খুব যে ভ্যারি করে তা না। অনেকে বলে যে আমি যদি খুব ভালো একজনের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেই তাহলে মনে হয় আমাকে, না, আপনার প্রোফাইল কেমন সেটা নির্ভর করবে। লেটার অফ রিকমেন্ডেশন জাস্ট এটা একটা রিকোয়ারমেন্ট। আর একটা জিনিস চেষ্টা করবেন যে লেটার অফ রিকমেন্ডেশন যদি 2 জন বা 3 জনের নেন, টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন থেকে নেবে, এবং আপনার প্রত্যেকটা 3টা লেখায় ডিফারেন্ট হবে। অর্থাৎ আপনাকে এমন কেউ জানে, যে ধরেন আপনার সুপারভাইজার, অনার্সের সুপারভাইজার বা মাস্টার্সের সুপারভাইজার, যে আপনার যার আন্ডারে আপনি রিসার্চ করছেন, বা আপনার মাস্টার্সে প্রজেক্ট করছেন, বা পিএইচডি অনার্সে প্রজেক্ট করছেন, সো যে আপনাকে চেনে অথবা আপনার সাথে ক্লাস হয়েছে, এমন কাউকে দিয়ে দিবেন। এমন না আপনি অনেককে খুঁজে বের করলেন যে খুবই হাই কোয়ালিফাইড, কিন্তু তার সাথে আপনার কখনো ক্লাস হয় নাই বা ওইভাবে একাডেমিক কোনো রিলেশন নাই। সো এটা হচ্ছে কি আসলে গুরুত্ব বহন করবে না। এর থেকে যে আপনাকে চেনে সেই রেকমেন্ড করার মতো। আর হচ্ছে গিয়ে আপনারা অনেক সময় হয় কি যে স্যারদের খুঁজে পাওয়া খুবই টাফ, সবসময় রেকমেন্ড করা। যে দেখা যাচ্ছে আপনি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন, তাহলে 3 জন করে 3 × 5 = 15টা রেকমেন্ডেশন লেটার লেখা। এখন একজন টিচার থেকে ধরেন আপনি 5টা ইউনিভার্সিটিতে নিলেন, 5 বার তার কাছে যাওয়া। এখন এমন ভাবে করবেন যে ঠিক আছে, এমন সম্পর্ক ওই প্রফেসরের সাথে বা স্যারের সাথে করবেন যাতে আপনি 5 বার কেন 10 বার গেলেও সে যেন দিতে দিতে উৎসাহী থাকে। স্যারদের সাথে এই রিলেশনটা রাখতে হবে, তা না হলে পরে দেখা যাচ্ছে যে আপনি এক জায়গায়, একবারের জায়গায় 2 বার গেলে সে আর মানে বলবে যে তোমার জন্য এত টাইম আছে কিনা। তো এই সম্পর্কটা রাখতে হবে অন্তত 3-4 জন স্যারের সাথে, বা যারা যার সাথে রিসার্চ করছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, যাতে তারা বোর্ড ফিল না করে যে আপনি 5 বার গেছেন। কারণ আপনি একটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন মিনিমাম, যখন অ্যাপ্লাই করতেছেন মিনিমাম তো 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেনই সেফ জোনে থাকার জন্য মিনিমাম। সো আপনার তো 3 বার দিতে হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর সিভি, রিজিউমের দরকার নাই, সিভিটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। সিভিটা নির্ভর করে কার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, কি আছে। আপনার সিভিতে টোটালি সবকিছু ইনক্লুড করার চেষ্টা করবেন। 3 থেকে 4 পেজ হতে পারে অথবা 2 পেজ হতে পারে, কিন্তু সিভিটা সুন্দর স্ট্যান্ডার্ডে লেখার ট্রাই করবেন। আমি দেখি আমার সিভিটা আছে কি।
ওকে, দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন, কেউ কি দেখতে না পাচ্ছেন ভাইয়া, আমার দেখা স্ক্রিন? যায় না। না না ভাইয়া। ভাইয়া, দেখা যাচ্ছে না। ওকে। ওকে, এটা হচ্ছে কি আমার সিবি। সো একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করে আপনারা হচ্ছে গিয়ে দুই তিনটা দেখবেন। জাস্ট একটা সিঙ্গেল দেখে ওই অনুযায়ী করবেন তা না, দুই তিনটা সিবি দেখবেন, দেখে নিজের মতো করে ট্রাই করবেন বানাইতে, যাতে আমারটা ধরেন অলমোস্ট 5 পেজের সিভি। সো সিভি আপনারা যত পারেন বাড়াইতে পারেন, নো প্রবলেম। আপনার যে স্কিলগুলো আছে এগুলো সুন্দর করে লেখাবেন। এবার আমাদেরটা কিন্তু এখনো জালাল ভাইয়ের আছে, যখন ছিল রিসার্চ সোসাইটি, এখন তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি আছে, এটা অনেক আগের সিভি করা। ওকে। সো সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। সিভিটা আপনি আপনাকে মেইনলি হচ্ছে গিয়ে এখানে যে অ্যাপ্লিকেশনের বিষয়টা, এটা হচ্ছে গিয়ে আপনাকে সেল করা, কিভাবে আপনি সেল করতে পারেন। অনেকে দেখবেন যে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, সবকিছু ভালো আছে, কিন্তু সেল করতে পারতেছে না ঠিক মতো, ফুটাই তুলতে পারতেছে না, তাহলে ফান্ডিং পাচ্ছে না। আবার অনেকে দেখবেন যে তার আহ, কিছু আইএলটিএস স্কোরও কম, বা রিসার্চে ওইভাবে ভালো না, একাডেমিক স্কোর কম হইতে পারে, কিন্তু সে খুব সুন্দরভাবে তার যে জিনিসগুলো আছে ওইটা সুন্দরভাবে ফুটাই তুলতে পারতেছে। কারণ সর্বপ্রথম কিন্তু আপনার প্রোফাইল দেখে হচ্ছে কি সিবিটাই দেখবে, আপনি আসলে কি কি করছেন। তো সিবিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করার ট্রাই করবেন। আর জিআরই দেওয়ার ট্রাই করবেন যদি পারেন। আহ, কিছু বিশেষ করে সায়েন্স আর আপনার হচ্ছে গিয়ে কমার্সে যারা আছেন, যদি কেউ থাকেন কমার্সে, আই গেস জিআরইটা মাস্ট লাগবেই। কমার্সে অর্থাৎ এমবিএ বা হ্যাঁ, এমবিএ করতে চাইলে বা পিএইচডি, যারা কমার্স সেকশনে আছেন, সো তাদের আই গেস সব ইউনিভার্সিটিতে জিআরই লাগে। আর অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়া এখন সায়েন্সের সাবজেক্টগুলোতেও জিআরই লাগে না। সো দেখবেন যে আপনার কোনটা বেনিফিশিয়াল মনে হয়, কারণ আপনি জিআরই তে বসতে গেলে অ্যাটলিস্ট আপনার হাতে নিয়ে 3 মাস হাতে নিয়ে বসতে হবে। 3 মাস খুব ভালোভাবে পড়ে জিআরএ, খুব ভালোভাবে পড়তে হবে 3 মাস পরে জিআরএ জন্য বসতে হবে। আর জিআরএ তে আই গেস 310 বা 5-এর উপরে স্কোর হলে এনাফ। সো আপনি দেখবেন, মেইন কথা প্রোগ্রাম ঘাটবেন, আপনার প্রোগ্রাম প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন আমার প্রোগ্রামে কি জিআরই, ওখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রসিডিওর লেখা থাকে। আমি পরে দেখাবো একটু পরে যে অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্ট লাগে, ওরা লিখে দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রোগ্রাম অনুযায়ী। সো যদি আপনি দেখবেন যে 100টা ইউনিভার্সিটি দেখলেন, তার ভিতরে দেখা যাচ্ছে যে 80টা ইউনিভার্সিটি জিআরই লাগতেছে না, সো আপনি 20টা বাদ দেন, আপনার দরকার নেই জিআরই। আর যদি জিআরই দিতে পারেন তাহলে আপনার মনে করেন যে 100টাই আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সো জিআরই দিলে পর আপনার স্কোপ বাড়তেছে। আর জিআরই যদি না দেন তাহলে টোটালি 20টা ইউনিভার্সিটি আপনার টোটালি বাদ দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে টোফেল বা আইএলটিএস স্কোর, যে কোনোটা আপনার ইচ্ছা, যেটা আপনার কমফোর্টেবল মনে হয়, টোফেল বা আইএলটিএস যে কোনো এক্সামে বসতে পারেন। তো ট্রাই করবেন যে আমি আইএলটিএস দিছি, সো আমার টোফেল নিয়ে আইডিয়াটা কম। সো আমি আইএলটিএস এর কথা বলতে পারি যে আপনি 6.5 এনাফ, বাট কোনো ব্যান্ড যেন 6.5-এর নিচে না আসে। আর এটা এমন না যে আপনি আইএলটিএস 8.5 বা 9 পাইছেন বলে আপনার ফান্ড পাচ্ছেন, তা না। আইএলটিএস স্কোর বা টোফেল স্কোর এটা হচ্ছে কি আপনার অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার পূরণ করলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আর যখন অ্যাপ্লাই করা পরে আপনার যখন তারা ওই আপনার সব ডকুমেন্ট নিয়ে বসবে যে আপনাকে দিতে পারবে কিনা, অ্যাডমিশন দিবে কিনা, তারা জাস্ট আপনার আইএলটিএস স্কোর বা টোফেল স্কোরের যে মিনিমাম রিকোয়ারমেন্ট তাদের ইউনিভার্সিটিতে আছে ওইটা পূরণ করছেন কিনা তা তা দেখবে। তারা দেখবে না আপনার আইএলটিএস স্কোর বেশি আছে এর জন্য আপনি ফান্ড পাইতে পারেন না। আইএলটিএস স্কোর কখনোই ফান্ড, আইএলটিএস স্কোর, লেটার অফ রিকমেন্ডেশন, এটা ফান্ডে কাজ করে না। এটা আপনার হচ্ছে কি মেইনলি মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা ফুলফিল করতে হয়। আর রাইটিং স্যাম্পল, বিশেষ করে পিএইচডি তে যদি কেউ যেতে চান তাহলে আপনাদের ম্যাক্সিমামে প্রত্যেকেরই আই গেস একটা রাইটিং স্যাম্পল দিতে হয়।
অর্থাৎ আপনি আপনার মাস্টার্সে কি কাজ করলেন ওইটাই, হয়তো আপনি মাস্টার্সে আপনার রিপোর্ট বা থিসিস যেটা করছেন ওইটাকে সামারাইজ করে আর্টিকেল আকারে লিখবেন, লিখে ওইটা দিতে পারেন যদি পাবলিশ না হয়। আর পাবলিশ হইলে সমস্যা হচ্ছে গিয়ে সবাই ওইখানে আপনারা বলে দিবে যে জাস্ট সিঙ্গেল অথর। এখন সিঙ্গেল অথরে আপনি পাবলিশ করা টাফ, ইনিশিয়াল স্টেজে কোনো না হয় আপনার সুপারভাইজার থাকবে, সিঙ্গেল অথরে পাবলিশ করা খুবই টাফ। সো যদি অলরেডি পাবলিশ হয়ে থাকে আপনি ওইটা সুন্দর মতো জাস্ট প্যারাফ্রেজ করে আপনার মতো করে লিখলেন। সো রাইটিং স্যাম্পলটা গুরুত্বপূর্ণ, এটা দেখবে তারা। আর হচ্ছে কি কোন কোন ইউনিভার্সিটিতে ফান্ডিং বা স্কলারশিপের জন্য আলাদা স্পেসিফিক এসে লিখতে বলে, গাইডলাইন ইউনিভার্সিটি দেওয়া থাকে, আপনি ওটা দিয়ে দেখতে পারেন। বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এটা লাগে না, দু একটা ইউনিভার্সিটিতে লাগে। সো এটা গাইডলাইন কিভাবে লিখতে হবে ওরা দিয়ে রাখে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা কিভাবে ইউনিভার্সিটি চুজ করব। যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি চুজ করার কিছু ওয়ে আছে। এখন আপনার প্রোফাইল কেমন এটা আমি জানি না, আপনি আপনাকে কোন দিকে দেখতেছেন আমি জানি না। আমার এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা হয়তো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাচ্ছে। সো আপনার প্রোফাইল কেমন এটা আপনি ভালো জানেন। তবে আমি যেটা বলবো যে সেফ জোনে থাকার জন্য, যদি আপনার মনে করেন আপনার আপনার প্রোফাইলটা ভালো, তাহলে আপনি প্রথমে 100 থেকে 200 র্যাঙ্কিং এর ভিতরে দুই তিনটা ইউনিভার্সিটি চুজ করলেন, ওইখানে দুইটা অ্যাপ্লাই করলেন বা তিনটায়। তারপর 200 থেকে 800 ভিতরে আবার দুইটায় করলেন। তারপর 800 থেকে 1200 ভিতরে, 1200 পরে আর যাওয়ার দরকার নেই। সো আপনি হয় কি যে এই তিন সেকশনে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আপনার হচ্ছে গিয়ে প্রবাবিলিটা বেড়ে যাচ্ছে ফান্ডিং পাওয়ার। দেখা যাচ্ছে আপনি অনেক ভালো, আপনার প্রোফাইল আপনি প্রথম 100-র ভিতরে আপনার হয়ে গেল। তো হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি না হয় তখন আপনার হয়তো বা 200 থেকে 800-র ভিতরে হয়ে যেতে পারে, সেফ জোনে থাকার জন্য। এখন এই জন্য বলতেছি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এভাবে আলাদা আলাদা, যখন এক এক থেকে 200 ইউনিভার্সিটি গুলো ইউএস এর, এটা ধরা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, 200-র ভিতরে যদি হয় তখন কোনো সমস্যা নেই। 200 থেকে 800 সিমিলার র্যাঙ্কিং, 200 থেকে 800 যে ইউনিভার্সিটি গুলো আছে ওটার ভেরিয়েশন খুব বেশি না, সেম ক্যাটাগরির ভিতরে পড়ে। আবার 800 থেকে 1200 সেম ক্যাটাগরির ভিতরে পড়ে। আর যখন ইউনিভার্সিটি গুলা চুজ করবেন বা আপনার প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে কোন ইউনিভার্সিটিতে কি আছে, আমি কোন কোন ফ্যাকাল্টির সাথে যাব। আর যেটা লাস্টে যেটা হচ্ছে ফ্যাকাল্টি চুজ করতে হবে। এখন আপনার হচ্ছে কি কাজ, রিসার্চ কিভাবে তার সাথে কোন ফ্যাকাল্টির সাথে অ্যালাইন করে, আপনি কোন সেক্টর দিতে চান, ওই প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে ওইখানে আলাদা ডিপার্টমেন্টের পিপলস সেকশন আছে। সো সেই পিপলস সেকশনে গিয়ে তারপরে আপনি আপনার যে ফ্যাকাল্টি আছে তার সাথে তার সবকিছু লিস্ট করলেন। দেখেন এই নিচে একটা দেওয়া আছে, এটা হচ্ছে কি আমারটা যেটা আমি করছিলাম। আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে যাইতাম, যেটা হচ্ছে আমার প্রোগ্রামের সাথে মেলে। তারপর হচ্ছে গিয়ে যেই প্রফেসর গুলো আমার সাথে অ্যালাইন করে কাজে, আমি তাদের নাম লিখতাম, কোন ইউনিভার্সিটি আর ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কত, ডিপার্টমেন্টের নাম কি। আর সেন্ট অন বলতে আমি কবে তাকে মেইল পাঠাইছি। কারণ আপনি দেখা যাচ্ছে যে যখন এখানে ইউনিভার্সিটি অফ ব্যাফলেতে অলমোস্ট 6-7 জনের সাথে আমার কাজ অ্যালাইন করতো। সো আমি দেখা যাচ্ছে যে মেইল করছি যে একজনকে 30 তারিখে, ধরেন নভেম্বরের 30 তারিখে মেইল করছি, কিন্তু ওই দিনে আমি আর একটা প্রফেসরকে মেইল করছি সেম ইউনিভার্সিটি। তখন কিন্তু তারা ইউনিভার্সিটির প্রফেসরদের ভিতরে কিন্তু ডিসকাস হয় কে কে আসতে চাচ্ছে না আসছে। তখন তারা দেখবে অলমোস্ট দুইজনের কাছে সেম বলছে যে আমি কাজ করতে উৎসাহী, দুইজনের সাথে অ্যালাইন করে। সো এটা নিয়ে ঝামেলা হবে। সো তখন দেখবেন যে আপনি কখন সেন্ড করবেন এটা একটু লিখে রাখবেন। আমি ডেট দিয়ে রাখতাম যে এত তারিখ সেন্ড করছি, এবং তার অবশ্যই ইমেল আইডিটা আমি লিখে রাখতাম যে ইমেল। আর ইয়ে ডেডলাইনটা ছিল যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে। তবে এটা আহামরি আপনার অত ভাবার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডেডলাইন জানুয়ারি 15 তারিখে আর ফেব্রুয়ারি 15 তারিখে ফলে এর জন্য। আর স্প্রিং এর জন্য অক্টোবরের 15 তারিখে ফান্ডিং ডিসিশন সহ। ইউএসএ তে সেম টাইপের আর কি। আর হচ্ছে গিয়ে ওই প্রফেসরের যে ওয়েবসাইট লিঙ্কটা আমি রাখতাম, কারণ যখন আমি মেইল করব তার আগে আমি তার লিঙ্কে ঢুকতাম, ঢুকে তার দুইটা আর্টিকেল দেখতাম যে ওকে, তার এই দুইটা আমি তখন মেইলে আমি লিখতাম যে আপনার এই আর্টিকেল দুটার সাথে আমার কাজ অ্যালাইন করে, আমি আপনার সাথে কাজ করতে চাই, জাস্ট একটা বলা। আর রেসপন্স কি পজিটিভ না নেগেটিভ এটা হচ্ছে কি আমি লিখে রাখতাম। আর যদি কোনো রেসপন্স না পেতাম আমি আবার ফলো আপ দিতাম 1 সপ্তাহ পরে। তো এগুলো নিয়ে আমি বলবো যে পরবর্তীতে কিভাবে মানে ফান্ডিং সিকিউর করা যায়। আর এই যে ইউএস নিউজ যেটা আছে এটার আপনার ফলো করতে পারেন। ইউএস নিউজ হচ্ছে গিয়ে ইউএস এর যে র্যাঙ্কিং আছে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ওটা ওরা ফলো করে ইউএস নিউজ দিয়ে।
সো আপনারা যখন ইউএস ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই ইউএস নিউজ যে র্যাঙ্কিংটা আছে এটাই ফলো করবেন। সো এখানে আসলে পরে যে লিঙ্কটা আছে, জাস্ট ইউএস নিউজ গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দিলে এই লিঙ্কটা চলে আসবে, অথবা আপনারা ওইটা নিয়ে কাজ করতে পারেন। আমি যে লিঙ্কটা দিচ্ছি ওটা নিতে পারেন। জাস্ট এখানে আসলে পরে আপনার কোন সাবজেক্ট কোনটা, সাবজেক্ট এরিয়া আপনি কি চাচ্ছেন, কোন সাবজেক্ট, এখানে অলমোস্ট এভরি সাবজেক্টে আছে। ধরেন এটা হচ্ছে গিয়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা নাম্বার 1 আছে, এভাবে প্রত্যেকটা র্যাঙ্কিং করে দেয়। দেন কলোরাডো বোল্ডার জিও সায়েন্সে নাম্বার 4 আছে already। আপনি এটার ভিতরে ঢুকলেন, ঢোকা পরে জাস্ট এটা ঢোকা পরে এই দেখবেন এখানে ওয়েবসাইট লিংক আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট লিংক থাকবে। ওয়েবসাইট লিংকে চলে যাবেন, লিংকে গেলে বড় ইউনিভার্সিটি লিংকে চলে যাবে। দেন এখানে এসে আপনি একাডেমিকে গেলেন, একাডেমিকে গ্রাজুয়েট প্রোগ্রামস, আপনার একটু ঘুরতে হবে। আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে এটা রিসার্চ করতে হবে, তা নাহলে পরে আপনি বুঝতে পারবেন না। এ কারণ এটা করা খুবই ভালো, তাহলে আপনার আইডিয়া আসবে সবকিছুতে, কোথায় গেলে কি পাবো না পাবো। গ্রাজুয়েট প্রোগ্রামে গেলাম, গিয়ে দেখবেন যে এখানে সব গ্রাজুয়েট প্রোগ্রামগুলো আছে। সো দেন এখানে জিওগ্রাফি, আমার যেটা বলি জিওগ্রাফি, জিওগ্রাফি এম এ পিএইচডি। এখানে আসলাম, আসার পরে এই যে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে। আর দেখি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, প্রত্যেকটা এই যে ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে আলাদা করে। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফিতে আসলে দেন পিপলে গেলে এখানে আপনি ফ্যাকাল্টি পাচ্ছেন, এবং ফ্যাকাল্টি প্রত্যেকে কি কি আছে। ধরেন রিমোট সেন্সিং, আইস কাভার নিয়ে কাজ করে। আমি রিমোট সেন্সিং নিয়ে কাজ করি, তবে আমি আইস কাভার নিয়ে কাজ করি না, আমি এগ্রিকালচারের উপরে। সো দেন এর সাথে আমি মিলে জিও সায়েন্স, জিও এআই আমি গেলাম। ওকে জাস্ট দেখেন এর রিসার্চ ইন্টারেস্ট কি সেটা এখানে ব্রিফলি বলতেছে, আপনার সাথে মিলে কিনা আপনি দেখবেন, মিলাই দেখবেন। তারপরে সে কি কি কোর্স করায় এবং তার যে গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তাদের লিস্ট এখানে আছে। আপনি তার এই যে পার্সোনাল ওয়েবসাইটও আছে আই গেস। হ্যাঁ, এই যে এটা ওনার ল্যাবের ওয়েবসাইট, স্টার ল্যাব, স্পিরিট টেম্পোরাল প্যাটার্ন অ্যানালাইসিস এন্ড রিসার্চ ল্যাবরেটরি, এটা ওনার ল্যাব। সো এই যে ওনার ল্যাব, এখানে আপনি ডিটেলস তথ্য জানতে পারবেন, এবং ওনার ল্যাবে কে কে কাজ করে এবং অপরচুনিটিস দেখেন, এখানে অপরচুনিটিস আলাদা নিয়ে আসছে। এখানে হচ্ছে কারেন্ট অপরচুনিটি, কারেন্ট এই যে ওরা অলরেডি পোস্ট ডক খুঁজতেছে একটা, ওরা অলরেডি পোস্ট ডক খুঁজতেছে, এবং উই আর অলওয়েজ লুকিং ফর মোটিভেটেড ট্যালেন্টেড গ্রাজুয়েট স্টুডেন্ট। এই ইনি হচ্ছে গিয়ে নিবে, স্টুডেন্ট নিবে। সো ইনি স্টুডেন্ট নিবে, যে টিএসসি স্কলারশিপ কোয়ালিফাইড স্টুডেন্ট, নিউ পিএইচডি অপরচুনিটি অ্যাভেলেবল, পিএইচডি অপরচুনিটি এখানে আছে। সো আপনাদের হচ্ছে কি ঘাটতে হবে এরকম ভাবে, ঘাটলেন। আর তার হচ্ছে গিয়ে ওনার যে রিসার্চ, কি কি নিয়ে রিসার্চ হচ্ছে এগুলো সব আছে, কারেন্ট কি কি প্রজেক্ট আছে আপনি দেখতে পারেন প্রত্যেকটা ল্যাবের আলাদা আলাদা করে। সো এই হচ্ছে গিয়ে সিস্টেম আপনার ফ্যাকাল্টি চুজ করা। যখন আমি হচ্ছে গিয়ে কি করতাম, যখন এই ফ্যাকাল্টি পাইছি ওকে এনে স্টুডেন্ট নিচ্ছে, এবং কে অনেকে অনেক অনেক প্রফেসরের এখানে লেখা থাকে না, বা তার পার্সোনাল ওয়েবসাইটেও নাই যে সে স্টুডেন্ট নিচ্ছে কিনা, আপনি জানেন না, তবে তারা মেইল করেন। মেইল করতে তো সমস্যা নেই, শিওর নিচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে আমি জানি। অনেকে প্রফেসর পাবেন যে আপনার কাজের সাথে অ্যালাইন করতেছে, কিন্তু আপনার স্টুডেন্ট সে নিতেছে না, নিতেছে কি নিতেছে না আপনি জানেন না, এরকম লেখা নেই, সমস্যা নেই, আপনি তাকে মেইল করেন, মেইল করতে তো সমস্যা নেই। ওকে, সো লাস্টে যে কথা বলছি, ট্রাই টু রিসার্চ বাই ইয়োর সেলফ। এইটা হচ্ছে কি, যে লিস্টটা যে কথা, এটা হচ্ছে কি আপনি নিজে তৈরি করবেন নিজের মতো করে, এভাবে ঘুরে ঘুরে সময় নেবেন, এটা একটু সময়ের ব্যাপার। এই লিস্ট তৈরি করাটাই সময়ের সবচেয়ে সময় সাপেক্ষ ব্যাপার, আর এটা করতে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন মেইনলি। সো আমি বলবো যে অবশ্যই নিজে নিজে রিসার্চ করবেন, আমি তো দেখাই দিলাম কিভাবে করবেন। যাতে আমি যখন প্রথম করছি তখন আমি জানতাম না যে কিভাবে করবো, আমি জাস্ট হারাই যেতাম এদিক ওদিক, কই যাচ্ছি না যাচ্ছি। তো আপনারা জাস্ট নর্মালি একটা দেখাই দিলাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গেলে পরে ওইখানে গ্রাজুয়েট প্রোগ্রামে একটা আলাদা পেজ থাকে। গ্রাজুয়েট প্রোগ্রামে গেলে আপনার ওইখানে একটা ডিপার্টমেন্টে পেজ পাবেন, ডিপার্টমেন্টে গেলে পিপল সেকশনে বা স্টাফ সেকশন থাকে, ওখানে গিয়ে আপনি
ফ্যাকাল্টিদের পেয়ে যাবেন। সো এটা করার ট্রাই করবেন সবার আগে। এটা প্রিপারেশন শুরু করার আগেই, সবকিছু শুরু করার আগেই এটা করবেন, আর এসওপি রাইটিং শুরু করবেন। এই দুইটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম করা করা শুরু করবেন। এবার হচ্ছে গিয়ে কিছু টিপস যে কিভাবে স্কলারশিপ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া সম্ভব। সর্বপ্রথম আপনি যখন অনেক ইউনিভার্সিটিতে অনেকে বলে যে আমি সেন্ট্রাল ফান্ডিং আসছি। সেন্ট্রাল ফান্ডিং বলতে বোঝায় হচ্ছে গিয়ে আপনার কোনো প্রফেসরকে চুজ করতে হচ্ছে না, মেইল করেন নাই, কোনো কিছু করেন নাই, আপনি জাস্ট ইউনিভার্সিটিতে আপনার যে নর্মাল প্রসিডিউরে অ্যাপ্লাই করছেন এবং আপনি ফান্ডিং পেয়ে গেছেন, কাউকে চুজ করা লাগেনি। কিন্তু এটা আপনি একটু কম্পিটিটিভ। আপনি যখন কোনো একটা প্রফেসরকে চুজ করতেছেন, হ্যাঁ, আপনি যখন কোনো প্রফেসরকে চুজ করবেন তখন আপনার থেকে ভালো প্রোফাইলের অনেক স্টুডেন্ট হয়তো ওখানে অ্যাপ্লাই করতেছে, কিন্তু আপনার অলরেডি প্রফেসরের সাথে কথা বলছে, প্রফেসর আপনার সাথে নিতে রাজি। তখন সে কি করবে, যখন ওই অ্যাডমিশন ডিসিশন হবে তখন বলবে যে আমি অলরেডি স্টুডেন্টের সাথে কথা বলছি, আমি ওকে আমি আমার স্টুডেন্ট হিসেবে নিব। এখন এই যে ফান্ডিং গুলো থাকে, যে আর এর যে ফান্ডিং গুলো, এটা টোটালি ওই প্রফেসরের আন্ডারে থাকে, এটা কিন্তু ডিপার্টমেন্টের আন্ডারে থাকে না। সো ওই প্রফেসর সে নিতে যাচ্ছে, তাহলে তো ভালো প্রোফাইল থাকলেও অন্য আর একজন তার কোনো কিছু করার নাই, কারণ সে অলরেডি কথা বলছে ওর সাথে, তার মনে হয়েছে ফিট, সে নিবে। এই কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন মেইল করতেছেন আপনার প্রোফাইল খারাপ হইলেও ভালো একজন কিন্তু চান্স পাচ্ছেন, আপনি চান্স পাচ্ছেন। আবার আপনি যখন মেইল ছাড়া অ্যাপ্লাই করতেছেন আপনার প্রোফাইল ভালো, কিন্তু দেখবেন যে আপনার থেকে আরেকজন খারাপ, যে অলরেডি প্রফেসর ম্যানেজ করে ফেলছে, সে ফান্ড পাচ্ছে। সো আমি বলবো যে সবসময় একটা প্রফেসর, একটা না, মিনিমাম 2-3 জন প্রফেসর ম্যানেজ করার ট্রাই করবেন। এর জন্য হচ্ছে কি প্রফেসরদের মেইল করতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে ভ্যারি করে আপনার ফান্ডিং এ, যেটা হচ্ছে কি আপনার একাডেমিক স্কোর অবশ্যই ভ্যারি করে, আপনার সিজিপিএ কত, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ধরেন অলমোস্ট 3 এর উপরে গেলে পরা ইউএসএ তে বোঝা যায় এটা ভালো স্ট্যান্ডার্ড। 3, জাস্ট 3। বাংলাদেশে এটা কিন্তু আমারই কিছু না, কিন্তু 3 এর উপরে, তবে 3.40-এর উপরে গেলে পরে আপনার একাডেমিক স্কোর ভালো ইউএসএ কনসিডারে। আমাদের হিসাব তো দেখা যাচ্ছে আমাদের আমাদের ইউনিভার্সিটি 3.8, এটা কোনো নর্মাল স্কোর 3.8। আর 3.4 এটা খুবই বাজে স্কোর, কিন্তু ইউএসএ এটা দেখবেন না 3.4। ওকে। আর এটা ও দেখবে না যে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় নাকি, এটা আপনি হয়তো এসএমএ তে বলতে পারেন যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি এখানে ডিপার্টমেন্টে ফার্স্ট, এটা বলতে পারেন, এটা হয়তো ভ্যারি করবে হালকা, তবে আহামরি না। আর অবশ্যই রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট করার ট্রাই করবেন, রিসার্চে ইনভলভ হওয়ার ট্রাই করবেন, অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন কম্বাইনলি, নট আপনার সিঙ্গেল জাস্ট আপনার একটা নাম থাকলো, ওইটা করার ট্রাই করেন যে ওকে আপনি থাকলেন জাস্ট। এটা হচ্ছে গিয়া তারা কেন ই করে, বিশেষ করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসতে গেলে আপনার এই এটা খুবই গুরুত্ব বহন করে, কারণ তখন প্রফেসর চিন্তা করে ওকে এর তো রিসার্চ আইডিয়া আছে, কিভাবে পাবলিশ করে তাও জানে, লিখতে পারে। সো এখানে মেইনলি আমরা আর হিসেবে আনা মানে হচ্ছে আপনার দেখে গবেষণা করাবে। আর শুধু আর হিসেবে টি হিসেবে আসলে আপনার গবেষণা করতে হবে। মেইনলি ইউএসএ বেসড, ইউএসএ কেন সব জায়গায় যে পড়ালেখার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, বিশেষ করে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এগুলার মেইন জিনিসটাই হচ্ছে কি আপনার রিসার্চ করা। সো এই দিকে ইমপ্রুভ করার ট্রাই করবেন। আমি খুব লাকি যে করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল তখন জালাল ভাই হচ্ছে গিয়ে এই রিসার্চ সোসাইটি ডেভেলপ করে। তখন জালাল ভাইয়ের মাধ্যমেই হচ্ছে গিয়ে বলতে গেলে আমার এর আগে যদিও টুকিটাকি আমার প্রফেসর যে ছিল অনার্সে, আমি তো প্রফেসর পাওয়ার আগে, আমার অনার্সের প্রফেসর ম্যানেজ করার আগেই আমি রিসার্চ নিয়ে টুকটাক এই জালাল ভাইয়ের মাধ্যমে হাতে করি বলতে গেলে, কিভাবে কি করতে হবে না হবে। তারপরে আমার প্রফেসরের মাধ্যমে, যেটা বাংলাদেশের জাহাঙ্গীরনগর ছিলাম তখন, তখন আমার প্রফেসর বাকিটা হেল্প করছে। সো এই জন্য আমি জালাল ভাইয়ের কাছে আসলে কৃতজ্ঞ। এখন আমি ভাই বলি যদিও, সে এখন জালাল ভাই স্যার হয়ে গেছে, আমরা অনেক আগে থেকেই পরিচিত ভাই। সো আপনারা তো যেহেতু রিসার্চ সোসাইটির সাথে আসছেন, আশা করি যে কিভাবে কি রিসার্চের সাথে ইনভলভ হওয়া যায় এটা ভাই খুব ভালো জানে, এবং ভাইয়ের সাথে লেগে থাকেন। আশা করি যে রিসার্চে চলে আসবেন, তবে দ্রুত শুরু করার ট্রাই করবেন। আর প্রথম প্রথম হচ্ছে গিয়ে খুবই টাফ লাগবে, বিষয়টা কি হইলো, কেমনে কি কেমনে কি, কেমনে প্যারাফ্রেজ করবো, কেমনে এটা করবো, কেমনে লিটারেচার রিভিউ লিখবো। সো এগুলোতে টাইম দিতে হবে আসলে, টাইম দিব। So, আমি বলবো যে এইটা ইমপ্রুভ করার ট্রাই করেন। আর হচ্ছে কি আপনি আপনার টেকনিক্যাল স্কিল এবং কমিউনিকেশন স্কিলগুলো এনহ্যান্স করার ট্রাই করবেন। তো টেকনিক্যাল স্কিলের ভিতরে এখনকার আমি যে বলবো যে অলমোস্ট এভরি ডিপার্টমেন্টে আপনি সেটা সোসিওলজি হন বা জিওগ্রাফি হন বা সায়েন্সের হন, আপনার প্রোগ্রামিং স্কিলটা খুবই গুরুত্ব বহন করে। সো আমি বলবো যে সবাই এখন ট্রাই করতে পারেন প্রোগ্রামিং শেখার জন্য। আপনি ধরেন সোসিওলজিতে আছেন, কিন্তু প্রোগ্রামিং দরকার না,
ওখানে আপনার যখন প্রোগ্রামিং আসছে, আপনার স্কিলটা বেশি, তখন আপনার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ বর্তমান সময় ইউএস কেন পুরা ইউরোপ সব জায়গায় টেকনোলজি বেসড পড়ালেখা বেশি, সেটা সায়েন্স রিলেটেড ডোমেইনে হতে পারে, আর সায়েন্স ছাড়া আর্টস সেখানে হতে পারে, সবাই ইউজ করে। সো আমি বলবো যে প্রোগ্রামিং স্কিলটা বানানোর ট্রাই করেন যে কোনোভাবে। আর একটা গুড ইংলিশ টেস্ট স্কোর, যেটা বললাম 6.5 এনাফ, তবে কোনো ব্যান্ডে 6.5 এর নিচে রাখার ট্রাই করেন না, দ্যাটস এনাফ। আর যদি পারেন জিআরএ বসতে পারেন, জিআরএ বসলে পর আপনার যে চান্সটা বেড়ে যাবে অ্যাপ্লাই করার। অনেক ইউনিভার্সিটিতে ওরা বলে যে জিআরএ হচ্ছে অপশনাল, তবে আমরা ওইটা মূল্যায়ন করব যদি স্কোর দেন। আবার অনেক ইউনিভার্সিটি জিআরএ রাখবে না, যদি আপনি দেন আমরা মূল্যায়ন করব না। তো জিআরই দিলে সুবিধাটা হচ্ছে কি, আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার অ্যাডভান্টেজ পাচ্ছেন যে আপনার জিআরই স্কোর আছে, আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, জাস্ট জিআরই এক্সাম নাই বলে, আপনার টেস্ট স্কোর নাই বলে। আহ, আর হচ্ছে গিয়ে যে বললাম যে ডোন্ট লুজ হোপ, কখনো আশা ছাড়া যাবে না। দেখা যাচ্ছে আপনি 100 জন প্রফেসরকে মেইল করছেন, কোনো রেসপন্স পান নাই, নট এ সিঙ্গেল রেসপন্স। আবার দেখা যাচ্ছে 3 জনের রেসপন্স বা 5 জনের রেসপন্স করছেন, সবই নেগেটিভ। এইটা নিয়ে মন খারাপ করে না আমি পাবো না, এটা বলা যাবে না। আপনি করতেই থাকবেন মেইল। আর যেটা হচ্ছে গিয়ে আচ্ছা, আমি যেটা বলছি যে ডিফারেন্ট রেঞ্জের ইউনিভার্সিটি, আগে বলছি যে ডিফারেন্ট রেঞ্জের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার চান্সটা বেড়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করা। আপনি ওই জানুয়ারি 15 বা ফেব্রুয়ারি 15 ডেডলাইন, আপনি ওই জন্য বসে আছেন যে জানুয়ারি 15 বা ফেব্রুয়ারি 15-তে আমি অ্যাপ্লাই করব, তা না। একটা আপনি এক প্রফেসরের সাথে কথা বললেন, প্রফেসরের সাথে কথা বলে আপনি অ্যাপ্লাই করে দিলেন, ওরা কিন্তু আপনার জন্য ওই লাস্ট মোমেন্টে এসে সবাই বসে বসে আপনারই দেখবে তা না, ওরা আগে থেকেই দেখা শুরু করে। সো আপনি আপনার প্রফেসরে ম্যানেজ করে অলরেডি দিয়ে দিলেন, and ওই প্রফেসরের আন্ডারে দেখা গেল যে প্রফেসরকে আরো একজন মেইল করছে যে আরো ভালো প্রোফাইল, আপনি অলরেডি অ্যাপ্লাই করে করে ফেলছেন, তখন আর প্রফেসর কোনো কিছু ওই স্টুডেন্টকে না করে দিতে বাধ্য। কিন্তু যখন দেখা যাচ্ছে আপনি অলরেডি প্রফেসর ম্যানেজ করছেন, আর কিন্তু অ্যাপ্লাই করতেছেন না, ওয়েট করতেছেন বসে বসে, আর এর মধ্যে প্রফেসর ভালো আর একজন অ্যাপ্লাই করে দিচ্ছে আপনার থেকে ভালো কোয়ালিফাইড, সো প্রফেসর যখন দেখবে যে আপনি অ্যাপ্লাই করতেছেন না, তখন তাকে বলে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে সে ফান্ড নিয়ে গেল এখন। কারণ প্রফেসরের কারণ আছে, কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এই প্রফেসর ম্যানেজ হয়ে গেছে। আমরা তো নর্মালি 3-4টা প্রফেসর ম্যানেজ করি, আমরা তো সবার কাছে যাই না। সো ওই প্রফেসর আন্ডার স্টুডেন্ট থাকে না, প্রফেসরও সেম ভাবে জানে যে হয়তো ভাই আসবে না, এদের প্রফেসর অন্য আর একজনে বলে রাখে তুমি অ্যাপ্লাই করো। সো আমি যেটা বলবো যে যত দ্রুত পারেন অ্যাপ্লাই করবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে দিবেন। তাইলে হবে কি, যে আপনি ডিসিশনটা আগে পাচ্ছেন, আর আপনি চুজ করতে পারবেন যে আমি কোন ইউনিভার্সিটিতে যাবো। কি আমার কাছে 3টা ডিসিশন আসছে, 3 জায়গা থেকে আমি ফান্ডিং পাইছি, আমি কোন ইউনিভার্সিটিতে যাবো, কোনটা বেস্ট হবে, এটা আপনার সুযোগ থাকবে। কিন্তু আপনি লাস্ট মোমেন্টে যে যখন করবেন, তখন হচ্ছে গিয়ে আপনি নিজেও হাতে সময় পাচ্ছেন না, আর চান্সটাও কমে যাচ্ছে। আর গুড এসওপি আর লেটার অফ রিকমেন্ডেশন এটা তো লাগবে। এবার হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে প্রফেসর মেইল করা। প্রফেসরদের মেইল করা হয় কেমন, আমার কাছে আনফরচুনেটলি কোনো টেমপ্লেট নাই আমি যেটা ইউজ করতাম, বা আমি যে মেইল করছি, কারণ আমি হচ্ছে কি আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের নিজস্ব ইমেইল ছিল আমাদের, .edu, ওই মেইল দিয়ে আমি মেইল করতাম, যার কারণে হচ্ছে গিয়ে এখন আর, যেহেতু স্টুডেন্ট না আমি, আমার কাছে ইমেল আইডির কোনো অ্যাক্সেস নাই, যার কারণে আমি দেখাইতে পারতেছি না যে আমি কিভাবে মেইল করতাম, কি রেসপন্স পাইতাম। সো এখানে প্রফেসরদের মেইল করার পর আপনি হচ্ছে কি তিন ধরনের রিপ্লাই পাবেন। একটা নেগেটিভ, টোটাল সে বলবে না আমার কাছে ফান্ড নাই, আমি স্টুডেন্ট নিব না, এই টাইপের একটা বলবে। 2 নম্বরে বলবে যে হ্যাঁ আপনার এই ভালো লাগতেছে, ঠিক আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট এটা কিন্তু জেনেরিক, এর মানে এটা না যে আপনি ফান্ড পাচ্ছেন। আর 3 নম্বর যেটা, সেটাকে বলবে যে হ্যাঁ আপনার প্রোফাইল ভালো, আমার সাথে কাজের সাথে অ্যালাইন করতেছে, তো আমি চাচ্ছি যে আপনার সাথে একটা মিটিং করতে, একটা জুম মিটিং করতে, অর্থাৎ সে আপনার সাথে একটা জুম মিটিং করলো। অ্যান্ড ওই এইটা হচ্ছে কি পজিটিভ রেসপন্স। ফান্ডিং দেওয়ার আগে ম্যাক্সিমাম সময় আপনার জুমে একটা মিটিং করবে, সে করে দেখবে যে ওকে ঠিক আছে কিনা। আর আপনি জুম মিটিং ঠিক করা মানে মনে করেন আপনার 80% ফান্ডিং হওয়ার চান্স, 20% ক্ষেত্রে হচ্ছে কি না আপনার দেখা গেলো পছন্দ হয় না, তবে 80% ক্ষেত্রে মনে করে। কারণ একজন প্রফেসর আপনার সাথে মিটিং করতেছে, তার টাইম দিচ্ছে, তার এত টাইম নেই। এখানে প্রফেসরটা খুব বিজি, মনে হয় যে মানে আমাদের বাংলাদেশে যেমন স্যাররা প্রচুর ফ্রি টাইম থাকে, এখানে প্রচুর বিজি। এখানে কোনো রাজনীতি নেই, কিন্তু তারপর তার প্রচুর বিজি। এখানে আমার কাছে মনে হয় যে টিচিং জবটা সবচেয়ে টাফ। তো আপনার 1 ঘন্টা টাইম দিচ্ছে সে, তার মানে এই না যে সে শুধু শুধু আপনার মানে টাইম দিতেছে। সে অলরেডি আপনার প্রোফাইল দেখছে, দেখে মনে হচ্ছে ওকে, একে নেওয়ার মতো পটেনশিয়াল, এই অনুযায়ী জাস্ট আপনাকে ইন্টারভিউতে কল করছে।
সো যখন জমি মিটিং এ কল করবেন তখন মনে করবেন আপনার 80% ফান্ডিং চান্স হয়েছে। সো ততক্ষণ পর্যন্ত আপনার মেইল করে দিতে হবে। আর যে জিনিসটা হচ্ছে গিয়ে ফর ফলের জন্য যে ডেডলাইনটা থাকে এখানে সাধারণত ইউএসএ তে দুইটা সেশনে হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন পড়ে, একটা ফল আর একটা হচ্ছে সামার। তবে ফান্ডিং সবচেয়ে বেশি থাকে ফলে। ফলটা হচ্ছে গিয়ে আপনার সাধারণত আগস্ট থেকে শুরু হয়, আগস্ট থেকে সেমিস্টার শুরু হয়। আর স্প্রিং শুরু হয় জানুয়ারি থেকে। এখন ফলের আপনি যখন ফলের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি মেইল শুরু করতে পারেন জুলাই থেকে। এই যে এই জুলাই থেকে এখন থেকে অ্যাপ্লাই মেইল লিঙ্ক শুরু করে দেবেন, প্রফেসরদের মেইল করতে থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি ডেডলাইন আছে, ধর জানুয়ারি বা 15 বা ফেব্রুয়ারি 15, আপনি মেইল করতে থাকবেন। আর হচ্ছে গিয়ে ওই যে আমি যেটা বলছিলাম যে এভারেজ ইউনিভার্সিটি ফল ডেডলাইন ফর ফান্ডিং কনসিডারেশন, দেখবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ডেডলাইন আলাদা, ডোমেস্টিকদের জন্য আলাদা, আবার ফান্ডিং কনসিডারেশনের জন্য আলাদা, আর নন ফান্ড যারা আছে আপনার ফান্ড দরকার নাই তাদের জন্য আলাদা। সো আমি যেটা ডেডলাইনটা দিচ্ছি এটা ফান্ডিং কনসিডারেশন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এর মাঝামাঝি এই দুটার সময় ইউনিভার্সিটিতে ভ্যারি করে, এই দুটার সময় ম্যাক্সিমামলি ফলের ডেডলাইন থাকে। আর স্প্রিং এর হচ্ছে কি আপনি জানুয়ারি থেকে মেইল করা শুরু করবেন আর ইউনিভার্সিটি ডেডলাইন পর্যন্ত। আর এই ফল সরি, এটা হচ্ছে গিয়া স্প্রিং এর ডেডলাইন হচ্ছে গিয়া আপনার মেইনলি জুলাই। যাবে অনেক সময় হচ্ছে গিয়ে অক্টোবর পর্যন্ত ফান্ড দেয়। তো স্প্রিং এ হচ্ছে গিয়ে নর্মালি আপনার ফান্ড কম থাকে, তবে কোনো প্রফেসরে দেখা যাচ্ছে যে প্রজেক্ট চলতেছে এবং প্রজেক্টটা শেষ করা দরকার, বা প্রজেক্টে ফান্ড পেয়ে গেছে এখনই কাজ শুরু করা দরকার, তখন সেই স্প্রিং স্টুডেন্ট নিয়ে নেয়। তবে এটা পরিমাণ খুবই কম। সো টার্গেটটা ফল হওয়া উচিত, আর ফল না হলে দেন স্প্রিং এর জন্য। আর যেটা বলছে অলওয়েজ ফলো আপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা প্রফেসরকে মেইল করছেন, তাদের অনেক বিজি টাইম, আপনার মেইলটা হচ্ছে গিয়ে চলে গেল, অনেক নিচে চলে গেছে, সে আর মেইল চেক করে নাই, আপনি জানেন না যে আপনি মেইল দিয়েছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফলো আপ করবেন 1 সপ্তাহ পরে, যদি কোনো রেসপন্স না পান। ওই জন্য আমি বললাম সেন্ড অন দিবেন এবং কোনো রেসপন্স পাইছেন কিনা, কত তারিখে সেন্ড করছেন, কোনো রেসপন্স পাইছেন কিনা দিয়ে রাখবেন। এখন দেওয়ার পরে দেখলেন যে রেসপন্স পান নাই, তুমি আবার ওইটাতেই রিপ্লাই দেন, ওই মেইলে আপনি আবার রিপ্লাই দেন। রিপ্লাই দিয়ে বলেন যে আমি হচ্ছে কি আপনার এর আগে একটা মেইল দিছিলাম, ওই মেইলে রিপ্লাই দিয়ে জাস্ট বলবেন যে আমি মেইল দিছিলাম, আমি স্টুডেন্ট হিসেবে থাকতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনার থেকে এখনো শুনি নাই, আপনার কি রেসপন্স, জাস্ট 2 লাইনের ভিতরে ফলো আপ দেওয়া। এখন সে দেখা যাচ্ছে যে ফলো আপ দিল, দেওয়ার পরে আপনি, সে তারপরে রেসপন্স করতেছে না, আপনি আবার 1 সপ্তাহ পরে ফলো আপ দেন। বিরক্ত হবেন যতক্ষণ পর্যন্ত কোনো প্রফেসরের সাথে না শুনবেন, অর্থাৎ নেগেটিভ হোক পজিটিভ কোনো রেসপন্স না আসবে, আপনি ফলো আপ দিতে থাকবেন। যেমন আমি আমার যে প্রফেসরের সাথে কাজ করি এখন, ওনারা আমি মেইল করছিলাম জুলাইতে, জুলাইতে মেইল করার পর দুইবার ফলো আপ দেওয়ার পর সে রেসপন্স করছে। দুইবার, তার মানে তার পিছনে আমার অলমোস্ট 20 দিন পরে আমি রিপ্লাই পাইছি। সো ফলো আপ দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি রেসপন্স না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ফলো আপ দিতে থাকবেন। আর মেইলটা করবেন হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে বাংলাদেশ টাইম রাত 8টা থেকে আহ, রাত 10টা 11টার ভিতরে, এই 2-3 ঘন্টা ইউজ করবেন। এই টাইমটা হচ্ছে কি আপনি মেইলের টাইম হিসেবে নেবেন, কারণ তখন হচ্ছে গিয়ে বাংলাদেশে আর শুক্র শনি আপনি মেইল করবেন না। বিশেষ করে শুক্র শনি বলতে কি, যে এইখানে শুক্র শনি না, এইখানে শনি রবি 2 দিন বন্ধ থাকে। সো আপনার মেইল প্রফেসর কখনোই শনি রবিতে দেখবে না, খুলেও দেখবে না। সো এই 2 দিন টোটালি বাদ রাখবেন। আহ এই 2 দিন টোটালি বাদ রাখবেন। বাদ রেখে আপনার প্রতি উইকডেতে মেইল করবেন বাংলাদেশ টাইমে। যদি আপনি 8টা থেকে 10টার ভিতরে মেইল করেন, তাহলে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে 9টা বা 7টা থেকে 9টার ভিতরে পাবে। আর প্রফেসররা প্রথমেই সকালে ডিপার্টমেন্টে এসে শুরু প্রথম কাজটাই হচ্ছে কি আপনার মেইল টেল চেক করা। তো আপনার মেইলটা উপরে থাকবে, উপরে থাকলে দেখবে। এটা হচ্ছে গিয়ে একটু ট্রাই করবেন। আর অনেকে মনে করতে পারেন যে আমি মেইলে দিব প্রতিদিন 8টা থেকে 10টা, আমি হয়তো সবসময় থাকবো না, আমি এই কাজ করতে। এই ক্ষেত্রে মেইলে একটা অপশন আছে স্কেজিউল করা যায়। তা আপনি স্কেজিউল করে রাখতে পারেন আগের দিন থেকে, যে অমুক তারিখে 8টার দিকে ওই প্রফেসর মেইল যাবে। এক জায়গায় বসে আপনি বসে 10টা মেইল একবার স্কেজিউল করে রাখলেন, আপনার আর থাকা লাগতেছে না, 10টা মেইলে ঠিক 8টা বাজে বা 9টা বাজে চলে যাবে। তো এটা খুবই কাজের, এটা ইউজ করতে পারেন। আর হচ্ছে গিয়ে
আপনার যখন মেইল করবেন তখন সেখানে হচ্ছে গিয়ে আপনার সিভিটা অ্যাড করবেন, যদি কোনো পাবলিশ আর্টিকেল থাকে সেটা অ্যাড করবেন, আর ট্রান্সক্রিপ্ট অ্যাড করে ট্রাই করবেন। তো এইটা হচ্ছে কি মেইল করার সিস্টেম। আমি দুঃখিত যে আমি আপনাদের আমার মেইলটা দেখাইতে পারি নাই। আমার কাছে আসলে জিমেইলটা নাই, বা আমি যে মেইলতে কাজ করছি মেইলটা নাই। সো এখানে আসার পর আমি এখন ইউনিভার্সিটি মেইল ইউজ করতেছি। আর আমি আমার যে পার্সোনাল মেইল অ্যাড্রেস ওটা দিয়ে আমি কখনো প্রফেসরদের মেইল করি নাই। সো আমি দেখাইতে পারলাম না, খুবই দুঃখিত এই জন্য। দেখাইলে খুবই ভালো হতো। তো সব শেষে যেটা আমি বলতে পারি যে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। এটা মাথায় রাখবেন যে এটা ফান্ডিং কম্পিটিটিভ, ওকে, কিন্তু ইম্পসিবল না, এটা পসিবল। আপনি যদি বিসিএস এ ট্রাই করেন, 3-4 বছর ধরে বিসিএস এ পড়তেছেন, আপনি বিসিএস এর 50% এফোর্ট দেন, আমি বলতে পারি অলমোস্ট 80% যারা আছে স্টুডেন্ট আছে তারা ফান্ডিং পাবেন। তবে একটা জিনিস, আপনার যদি পড়ার কোনো মন না থাকে, না এখানে এসে কাজ করবো ইউএসএ তে এসে, তাহলে আমি বলবো যে সেটা ইউএসএ না, সেটা ইউরোপ। আর আপনি এখানে আসলে পরে F1 স্টুডেন্টে আপনি বাইরে কাজ করতে পারবেন না, আর এখানে ডিপার্টমেন্টের প্রচুর প্রেশার থাকে, প্রচুর প্রেশার। আপনার প্রচুর পরিমাণ কোর্স ওয়ার্কে প্রচুর প্যারা, সারা সেমিস্টার জুড়ে আপনার কাজ করতে হবে। আর গবেষণার মাস্ট, আপনার গবেষণার ইন্টারেস্ট থাকতে হবে। আর আপনার যদি ইন্টারেস্ট না থাকে এখানে এসে পরে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো আমি যদি বলবো যে মোটিভেশন, আপনার মোটিভেশনটা আছে না, আমি গবেষণায় থাকবো, আমি কাজ করতে উৎসাহী, আমি করতে পারবো, আমার টাকার কোনো চিন্তা নেই, আপনি এখানে এসে চিন্তা করবেন না। প্রথমে যদি আপনার চিন্তা থাকে যে টাকা ইনকাম করব, তাহলে আমি বলবো ভাই এখানে আসার দরকার নেই। আপনি ইউরোপে যান, টাকা ইনকাম করতে পারবেন। কারণ এখানে এসে আপনি ওই পলায় পলায় আবার আবার ট্রাম্প প্রশাসন তো আপনার খুবই স্ট্রিক্ট। আপনি একটা ধরা খেলেন, কাজ করতেছেন, তখন শেষ, আর কাজ করার সময় পাবেন না এখানে। এখানে এসে যেমন সামার এখন একটু ফ্রি টাইম আছি, এখন আমরা এই যে বিভিন্ন, এখন মেইনলি সামারে রিসার্চে কাজ করি, এমনি অন্য 2 সেমিস্টারে আমরা কাজ করি হচ্ছে কি আপনার কোর্স ওয়ার্কের যেগুলো থাকে ওইগুলো। সো যদি কারো মোটিভেশন না থাকে যে না আমি পড়ালেখার প্রতি মোটিভেশন নাই, আমি জাস্ট যাবো এখানে জব করব, এটা থাকলে আসার দরকার নেই। আমি বলতেছি এখানে আপনার এই সুযোগটা ইউরোপে অনেক আছে, কারণ ইউনিভার্সিটি কিছু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি বা কোনো নর্মাল ইউনিভার্সিটিতে আপনি জাস্ট ব্যাংকে দেখায় টাকা দেখে চলে যেতে পারবেন, গিয়ে ওইখানে কাজ করতে পারবেন। ইউএসএ ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আই গেস ওয়ার্ক পারমিট আছে, আর এখানে কিন্তু ওয়ার্ক পারমিট নাই। সো কানাডা আর হচ্ছে ইউএস এই দুটো সেম আই গেস। সো এটাই এইটুকুই ছিল আমার শর্ট। এখন আমি আপনার থেকে কোশ্চেন নেবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন, করে হচ্ছে গিয়ে বলবেন। থ্যাংক ইউ। আপনারা পার্টিসিপেটরা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করেন, ভাইয়া একে একে নাম ধরবে, ডাকবে আপনাদের।